জন্য সবাই খুব চিন্তা করছে জানিস। না না, তুমি মাকে ডেকো না, তোমার সঙ্গে একটু কথা ছিল। হ্যাঁ বল। আমার অনেক কাজ বাকি আছে দাদা, তুমি আমাকে একটু সাহায্য করবে? কি সাহায্য বল আমাকে। আমার সাথে এক জায়গায় যাবে। কোথায় যাবি? তুই এক্ষুনি ভেতরে আয় আয়, আমি পিসিমাকে ডাকছি। পিসিমা, ও পিসিমা। বলছি না মাকে ডেকো না, আমি চলে যাচ্ছি আমি। দাঁড়া, তুই যাস না, আরে দাঁড়া। আস্তে আস্তে অন্ধকারে যেন মিলিয়ে গেল। অলোকেশ কি করবে কিছু বুঝতে না পেরে ঘর থেকে বেরিয়ে রনুর পেছনে দৌড় মারল। দৌড়াতে দৌড়াতে সে পৌঁছালো বাঁশ বাগানের ধারে। রুনু, রুনু, তুই তুই এখানে আছিস? তোমার সাথে আমি কোনো কথা বলবো না। তোমাকে বললাম একটু সাহায্য করতে, আর তুমি কি না, তোমার সাথে কোনো কথা নেই, তুমি যাও। তুই কি বাড়ির কারো উপরে রাগ করেছিস? তাই জন্য লুকিয়ে আছিস? তোকে নিয়ে সবাই কত চিন্তায় আছে রে। চল চল, তুই ঘরে চল বোন, তুই ঘরে চল। আমি যাব না ওখানে, আমি যাব না। কি হয়েছে তোর? আমাকে বল, আমাকে বল। আচ্ছা শোনো, তবে আমি পড়াশোনা করতে যেতাম জমিদার বাড়িতে। জমিদার বাবুর ছেলের আমার প্রতি অনেক দিন থেকেই নজর ছিল। তাই বাড়িতে বিয়ের জন্য বলে। জমিদার বাড়ির অবস্থা ভালো, বাবা মা সেই সব দেখে একদিনেই বিয়ের কথা পাকা করে দিল। কিন্তু আমি বললাম আমি বিয়ে করব না। তাও আমাকে জোর করে বিয়ে দিল আমার বাবা মা। আমার সব স্বপ্ন শেষ হয়ে গেল। আমাকে সেই দিনই বিয়ে করে নিয়ে আসে জমিদার বাবুর ছেলে পলাশ। আচ্ছা, জোর করে বিয়ে দিয়েছে বলে কি তোর বাবা মায়ের ওপর এত রাগ? আচ্ছা চল, আমার সাথে বাড়ি চল, আমি তোর বাবা মায়ের সাথে কথা বলবো, চল। না না, ওখানেই শেষ না, তুমি জানো না তারপর কি হয়েছে। কি হয়েছে তোর সাথে বল আমাকে। বিয়ে করে আসার কিছুদিন পর্যন্ত ওরা সবাই আমার সঙ্গে ভালো ব্যবহার করে। তারপর আস্তে আস্তে ওরা আমার উপর অত্যাচার শুরু করে। অত্যাচারের মাত্রা দিন দিন বাড়তেই থাকে। এই দেখো দেখো আমাকে কেমন করে মেরেছে দেখো। তোকে আজ আমি মেরেই ফেলবো। আগে তোর মায়ের কাছ থেকে 2 লাখ টাকা চাইবি, নয়তো আমি তোকে এখানে খুন করে ফেলবো। এত টাকা আমার বাবা কোথায় পাবে? পাবে না তো আমি কি করব? তাহলে চলে যা, তোর বাবার কাছেই চলে যা। সেই দিন রাতের বেলায় আমাকে ঘর থেকে বাইরে বের করে দেয়। আমি কাঁদতে কাঁদতে চলে আসি বাড়িতে। বাবা অনেক কষ্ট করে টাকা জোগাড় করে দিতে আমি আবার চলে যাই। এইভাবেই চলতে থাকে প্রায় 2 মাস। তারপর একদিন টাকা চেয়ে আমাকে বাড়ি থেকে বের করে দিতে আমি বাবার কাছে চলে আসি। কিন্তু বাবার কাছে টাকা চাওয়ার মতো সাহস আমি পাইনি। এত কিছু হয়েছে তোর সাথে? আমি তো কিছুই জানি না। এখনের আইন তুই জানিস না। শ্বশুর বাড়ির নামে থানায় ডায়েরি করলে ওরা সবাই জেলের ভাত খাবে। চল তুই বাড়ি চল, আমার সাথে বাড়ি চল। না, আমি বাড়ি যাব না। আমার এই অবস্থা আমার বাবা মা আমাকে জোর করে বিয়ে দিয়েছে বলে। আমি অনেকবার বলেছিলাম এ ছেলেকে আমি বিয়ে করব না, ছেলের স্বভাব চরিত্র ভালো নয়। কিন্তু ওরা যে কি ভয় দেখালো, কি করলো কি জানি, বাবা মা বিয়ে দিয়ে দিল। আমি তো কিছু জানি না রে বোন, এমনকি আমার বাবাও কিছু জানে না।
তোমরা জানবে কি করে? একদিন ওরা আমাকে প্রচন্ড মারধর করলো। টাকা চেয়ে আমাকে বাড়ির বাইরে বের করে দিল। তারপর আমি ঠিক করলাম এই অত্যাচারের বিরুদ্ধে আমি প্রতিবাদ জানাবো। ছুটে গেলাম আমি মতিপুর থানায়। সেখানে গিয়ে ওই শয়তানগুলোর নামে ডায়েরি করলাম। তারপর আমি আমার বাবা মায়ের কাছে চলে আসি। তখন হয়তো মাঝরাত, আমি বিছানায় শুয়ে আছি। আমার কিছুতেই ঘুম আসছে না। হঠাৎ শুনতে পাই, রুনু, ও রুনু, শোনো না এদিকে। এই দেখো, আমি এসেছি। তুমি এখানে? আমি কিন্তু বাবার কাছে টাকা চাইতে পারিনি। দূর পাগলি, আমার আর টাকা লাগবে না। আমি আমি আমার ভুল বুঝতে পেরেছি। এই দেখো, বাইরে কি সুন্দর বৃষ্টি পড়ছে। চলো না বাইরে একটু ঘুরে আসি। এত রাতে এসব কি পাগলামো? তুমি যাও, আমি কাল সকালে বাড়ি চলে যাব। আরে এসোই না পাগলি, তুমি একটু ঘুরে আবার চলে আসবে। এসো না গো। আমার না তোমাকে ছাড়া মন কেমন কেমন করছে। আচ্ছা বাবা, আসছি। এই শোনো, কাউকে জানাবি না কিন্তু। আজ আমরা লুকিয়ে লুকিয়ে প্রেম করব। দেখেছো তো, বললাম না তোমার ভালো লাগবে। কিন্তু আর কত দূর যাবে? চলো এবার আমরা বাড়ি চলে যাই। ওই তো সামনে বাঁশ বাগান, ওখানে একটু দাঁড়াই, তারপরে চলে যাব। বজ্জাত মেয়ে ছেলে, তোর এত বড় সাহস! তুই আমার নামে থানায় ডায়েরি করিস? মানে তুমি কি করে জানলে? সব জানি রে, সব জানি। আর এটাও জানি আজ তোর শেষ দিন। এ কি করছো? মেরো না, মেরো না আমায়। যা, আমাকে জেল কাটাবি? সাহস কম নয়। পুঁচকে মেয়ে ছেলে, এবার এটাকে মাটি চাপা দিলেই কাজ শেষ। আমি আমার প্রাণ ভিক্ষা চেয়েছিলাম, কিন্তু আমাকে মারতে মারতে মেরে ফেলেছিল। সেদিন প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছিল, আর জায়গাটা খুব নির্জন ছিল, তাই কেউ আমার কোনো আর্তনাদ শুনতে পায়নি। আমাকে মেরে শয়তানটা ওই শ্মশানের ফাঁকা মাঠে আমাকে পুঁতে দেয়। তার মানে তুই কি বলতে চাইছিস? হ্যাঁ দাদা, আমি মৃত। তারপর থেকে আমি এখানে বসে নিজের মুক্তির জন্য কান্নাকাটি করি। কেউ শোনে না, সবাই ভয় পেয়ে চলে যায়। তুমি যখন এলে, তোমার গায়ের গন্ধ আমি ঠিক বুঝতে পেরেছি, তাই ভেবেছিলাম তুমি আমাকে সাহায্য করবে। ফাজিল মেয়ে একটা, তখন থেকে আমার সাথে মজাই করে যাচ্ছে। তুই আমাকে ভয় দেখাচ্ছিস, তাই না? না গো দাদা, আমি তোমাকে ভয় দেখাবো কেন? আমি কিচ্ছু মিথ্যে বলছি না, এই সব সত্যি। তোমার বিশ্বাস হচ্ছে না? দাঁড়াও দাঁড়াও তবে। এরপর রনু পরিবর্তিত হতে থাকে একটা ভয়ঙ্কর চেহারার মেয়েতে। তার মুখটা দেখলে যে কেউ ভয়ে ফিরমি খাবে। তারপর সে বাতাসে ভাসতে থাকে, আর
জোরে জোরে হাসতে থাকে। এটা কি হলো? কিছুই তো বুঝতে পারছি না। এটা কি হলো? এটা কি হলো? অলোকেশ ভয়ে তখনই সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। রাতে পলাশ ঘুমানোর চেষ্টা করছে, কিন্তু ঘুম তার কিছুতেই আসছে না। বিছানায় চুপ করে শুয়ে আছে পলাশ। হঠাৎ পলাশ দেখতে পায় ঘরের এক কোণে একটা ছায়া মূর্তির আবির্ভাব হয়েছে। ভয়ে চমকে ওঠে পলাশ। কে কে চিনতে পারছিস না আমাকে? কে কে ধীরে ধীরে ছায়া মূর্তিটা স্পষ্ট হয়। তার মাথার এক পাশে একটা ক্ষত চিহ্ন, সেখান থেকে রক্ত গড়িয়ে পড়ছে। তার পৈশাচিক চোখ দুটো যেন পলাশকে গিলে খেতে চায়। রুনু, এখানে কি করে তুমি? জোরে জোরে হাসতে হাসতে রুনু এগিয়ে আসে পলাশের গলা টিপতে। পলাশ ভয়ে জড়সড় হয়ে বসে থাকে বিছানায়। আস্তে আস্তে এগিয়ে আসে রুনু, কিন্তু কি আশ্চর্য, গলা টিপতে যেতেই রুনু বুঝতে পারে সে তো পলাশকে স্পর্শ করতে পারছে না। তার দেহ আর পার হয়ে যাচ্ছে পলাশের। না না, এটা হতে পারে না, এটা হতে পারে না। পলাশ কিন্তু প্রচন্ড ভয় পেয়ে আছে। সে ধক ধক করে ভয়ে কাঁপছে। বাবা বাবা বলে চিৎকার করতে চাচ্ছে, কিন্তু তার গলা থেকে কোনো স্বরই বেরোচ্ছে না। বারবার চেষ্টা করার পর রুনু হাল ছেড়ে দেয়। রাগে ঘৃণায় তার চোখ দুটো জ্বলে ওঠে, কিন্তু নিরুপায় হয়ে সেখান থেকে অদৃশ্য হয় রুনু। এইসব অবস্থা কি হচ্ছে? আমি কি স্বপ্ন দেখছি? আমি মনে হয় স্বপ্নই দেখেছি। পরের দিন সকালে অলোকেশের জ্ঞান আসে। সে দেখে সে বিছানায় শুয়ে, তার চারপাশে পিসি পিসে মশাই আরো গ্রামের অনেকে। তুমি বাঁশবাগানের ধারে কি করছিলে? সকালবেলা গ্রামের কিছু জন তোমাকে কাদা মাখা অবস্থায় দেখতে পায়, তারপরে আমাদের বাড়িতে নিয়ে আসে। আচ্ছা পিসিমা, তোমরা রুনুর বিয়েটা জোর করে দিয়েছিলে কেন? কি করব বাবা, জমিদার বাবু বড় প্রভাবশালী লোক। তোমার পিসে মশাই একবার জমিদার বাবুর কাছ থেকে অনেক টাকা নিয়েছিল, টাকাটা আর ফেরত দিতে পারেনি। তারপর থেকে উনি রুনুকে ওনার পুত্রবধূ রূপে দেখতে চেয়েছিলেন, তাই আমরা। আচ্ছা পিসিমা, রুনুর যে বিয়ে হয়ে গেল, সে সে শ্বশুর বাড়িতে অত্যাচারিত হতো, তোমাদের কাছ থেকে টাকা নিয়ে যেত, এত কিছু হয়ে গেল, তবু তোমরা আমাদেরকে একবারও জানালে না? গ্রাম থেকে চলে যাওয়ার পর দাদা আমাদের সাথে তেমন একটা যোগাযোগ রাখেনি। প্রথম প্রথম ফোন করলেই শুধু টাকা পাঠিয়ে দেবো এসবই বলতো, ভালো মন্দ কোনো খবরও নিত না। একসময় মনে হতো আমরা বুঝি দাদার টাকার জন্যই বসে আছি। তারপর থেকে যোগাযোগ রাখা আমি বন্ধ করে দিই। দাদাও আর অতটা ফোন করতো না। এত কিছু যে হয়ে যাবে বুঝতে পারিনি। খুব ভুল করেছো পিসিমা, তোমরা
তোমরা খুব ভুল করেছো। আমি নিশ্চিত ওরাই আমার মেয়ের কিছু ক্ষতি করেছে, কিন্তু ওরা স্বীকার করবে না পিসে মশাই, ওরা স্বীকার করবে না। কি করা যায়? আমাদের কাছে তো কোনো প্রমাণ নেই। তাহলে না, আবার দেখছি ওই বাঁশ বাগানের কাছে যেতেই হবে। কোনো কিছু বুঝতে না পেরে অলোকেশ এবার ছুটে যায় ওই বাঁশ বাগানে। রুনু, রুনু, বোন আমার, রুনু। বিশ্বাস হলো তো দাদা? বিশ্বাস হলো? আমাকে দেখে তো তুমি ভয় পেয়ে গিয়েছিলে। বোন রুনু, এবার কি হবে? আমি প্রতিশোধ নিতে চাই দাদা, প্রতিশোধ। তারপর তারা দুজনে মিলে রওনা দেয় জমিদার বাড়ির উদ্দেশ্যে। তখন জমিদার বাবু আর পলাশ বৈঠকখানায় বসে গল্প করছিল। তোকে বললাম না কিছুদিন দাঁড়িয়ে যা, ব্যাপারটা ঠান্ডা হোক তারপর। ও তুমি চিন্তা করো না, কিচ্ছু হবে না বাবা। আর আমি কয়েকদিনের মধ্যেই বিয়ে করতে চাই। কেউ আমার কিছু করতে পারবে না, কোনো প্রমাণ নেই। আর আর তাছাড়া তুমি তো আছো। তুই বড্ড বেশি একগুয়ে। তোকে বলছি কিছুদিন অপেক্ষা কর, কে বলতে পারে কি থেকে কি হয়। আর তুই সেদিন মেয়েটাকে মারতেই বা গেলি কেন? কি দরকার ছিল মেয়েটাকে মারার? ভালোই তো সংসার করছিল। ধুর, কতদিন আর একটা জিনিস নিয়ে পড়ে থাকবো? জমিদারের ছেলে হয়েছে আমি একটা বিয়ে করবো? রুনু, রুনু, তুমি এখানে কি করে? আমি তো তোমাকে। শয়তান, আমাকে মেরে পুঁতে দিয়েছিলি না? আজ তোদের শেষ দিন। রুনু তার হাত দিয়ে পলাশের দুটো গলা ধরতে যাবে, কিন্তু সে তো কিছুতেই তাকে স্পর্শ করতে পারছে না। তখনই রুনু বলে ওঠে, আমি কিছু করতে পারছি না দাদা, আমি কিছু করতে পারছি না। তারপর রুনুর আত্মা প্রবেশ করে অলোকেশের শরীরে। তার শরীরে প্রবেশ করে ভয়ঙ্কর রূপ নেয় সে। জমিদার বাবু আর তার ছেলে এবার ভয় পেয়ে বাইরে বেরিয়ে দৌড়াতে থাকে। কোথায় পালাবি? তোদেরকে আমি ঠিকই ধরে ফেলবো। তার পেছনে পেছনে দৌড়াতে থাকে রুনু। দৌড়াতে দৌড়াতে তারা গিয়ে পৌঁছায় সেই বাঁশ বাগানের ধারে। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। পুলিশকে টাকা খাইয়ে মুখ বন্ধ করে ভেবেছিলিস শান্তি পাবি? আবার বিয়ে করবি না? যা, ওপরে গিয়ে কর। ছেড়ে দাও, ছেড়ে দাও, আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও। এবার রুনু দুজনের গলা শক্ত করে টিপে ধরে। যন্ত্রণায় কাতরাতে থাকে তারা। ধীরে ধীরে তাদের দম আটকে যায়, ছটপট করতে থাকে তারা। অবশেষে তারা মারা যায়। তাদের নিথর দেহ দুটো পড়ে থাকে রাস্তার ধারে।
কাজ শেষ হয়েছে। সে এবার অলোকেশের শরীর থেকে বেরিয়ে আসে। অলোকেশও আস্তে আস্তে তার জ্ঞান ফিরে পায়। শান্তি দাদা, আমি শান্তি পেয়েছি, অন্যায়ের প্রতিশোধ নিয়েছি। আমার আর কোনো দুঃখ নেই, আমার আর কোনো দুঃখ নেই দাদা। বোন 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 রুনু, যাস না বোন, আমাদেরকে ছেড়ে যাস না বোন। বোন রুনু, বোন রুনু, যাস না রুনু, রুনু যাস না রুনু। এইভাবেই একের পর এক রুনু আমাদের ছেড়ে চলে যায়। রুনু, রুনু। আরো ভয়ানক গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না গল্পটি কেমন লাগলো। কমেন্ট করে পাশে থাকুন বাংলা কার্টুন হাব।